What do you mean by বাঙালিরা ব্যবসা করতে চায় না? Murshidabad had a bigger GDP than that of Great Britain. Can you imagine? তো তার মানে সবচেয়ে বড় ব্যবসাদাররা তো এখানেই ছিল, এদেরকে মারা হয়েছিল। চাকরি ইজ দ্য সেফেস্ট ওয়ে কে বুঝিয়েছিল আমাদেরকে? দ্য কলোনাইজার্স। যে ব্যবসা তোমরা করো না। আজকে আমরা কি বলি যে চাকরি করো, সেফ থাকবে। হোয়াট ডু ইউ মিন বাই সেফ? চাকরি কালকে কারো চলে যেতে পারে না। 10,000 কর্মী ছাঁটাই করবে। চাকরি সংকটের মুখে এবার আইটি সেক্টর। লাগাতার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। একের পর এক কর্মী ছাঁটাই আন্তর্জাতিক। তা সেফটা কোথায়? বলে সরকারি চাকরি করো। সরকারি চাকরি না হলে বিয়ে হয় না। ব্যবসা এই আবার কি? জ্যাক অলিভ অয়েল এটা যে কোনো বাঙালি চালান সেটাই আমরা জানতাম না। বাবা তখন 7 বছর বয়স, সবজি বাগানের একটা খুব ছোট দোকান আর দাদুর চেম্বার। 7/10 একটা দোকান থেকে শুরু। বাবা জেঠুদের সাথে বসতাম না, এটা বুঝতে পারতাম যে নাথিং ইজ ইম্পসিবল। খারাপ যখন কিছু হয় না, বেশি মানুষ আসে মানে খারাপটা দেখানোর জন্য। এটা হলো না। তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার ওপিনিয়ন আমি চেয়েছি। জ্ঞান দিতে কে বলেছে? আরে জ্ঞান চাইনি, দিতে চলে আসবে। আর যখন ইউ ডুইং সামথিং গুড, এই যত জ্ঞানী ব্যক্তিরা ছিল একটাও সামনে আসবে না। কিন্তু আমার যারা কর্মী তারা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ মনে করো? এই যে চাটা খাচ্ছি তোমার সাথে বসে, এটা কিন্তু ওনাদের দিন। আমার জন্য যে কাজ করছে বা তোমাকে যে খেটে দিচ্ছে, তাকে পয়সা দিতে তোমার প্রবলেমটা কোথায়? রাইট? তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে, তার বাড়িতেও তো বাচ্চারা আছে। টাকা নাকি সাহস? শুরুর জন্য কোনটা বেশি দরকার? সাহস। যারা ফ্যামিলি বিজনেস নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে এই প্রেশারটা হয় না যে লোকে বলছে যে ও বাবা করে দিয়েছিল বলে চলতে পারছে? হাউ ডাজ ইট ম্যাটার? ডাজ ইট রিয়েলি ম্যাটার? রাজস্বীদা, ওয়েলকাম আমাদের শোতে। আমার প্রথম প্রশ্ন সবার ক্ষেত্রে একটাই থাকে, সেটা হচ্ছে তুমি কেমন আছো সেটা বলো। একদম পারফেক্ট, কিপিং রিয়েলি ওয়েল, মানে দারুণ। আর আমার শীতকালটা খুব বেশি ভালো লাগে। শীত কি এই কারণে বেশি ভালো লাগে কি শীতকালে মানুষ অলিভ অয়েল বেশি মাখে? হ্যাঁ দেখো, সত্যি কথা বলতে গেলে কি জ্যাক অলিভ অয়েল, বডি অয়েল তো অ্যাকচুয়ালি আমাদের আমার এন্টায়ার ফ্যামিলির, বিকজ আমরা সবাই ব্যবসার সাথে যুক্ত। তো এটা ইজ আ ভেরি প্রমিনেন্ট টাইম অফ আর এন্টায়ার ইয়ার। অন্য প্রোডাক্টসও আছে সারা বছরের জন্য, বাট এই টাইমটাতে আমরা মানুষের সাথে খুব বেশি কানেক্ট করতে পারি। জ্যাক অলিভ অয়েল এটা যে কোনো বাঙালি চালান সেটাই আমরা জানতাম না। মানে বেসিক্যালি আমরা ভাবতাম এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি বা বাইরে থেকে এসেছে, যতক্ষণ না আমি ওই মানে স্টিকারটা দেখেছিলাম। ঠিক আছে, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে এই জ্যাক অলিভ অয়েলের শুরুটা একটু বলো। আমি তাহলে একদম প্রথম থেকে স্টার্ট করি। মানে আমার বাবা তখন 7 বছর বয়স। আমার দাদু ছিলেন হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার। পাটনাতে আমার বাবার জন্ম। বাবা ছোটবেলায় পাটনাতে কেটেছে। সবজি বাগানের একটা খুব ছোট দোকান, 10/10 দোকান আর দাদুর চেম্বার। সেই হচ্ছে আমাদের স্টার্টিং হোমিওপ্যাথি বা ব্যবসার। দাদু মারা যান, বাবা তখন 7 বছর বয়স। বাবা জেঠুরা মিলে ওই দোকানটাকে আরো কি করে ভালো করবে তার পিছনে লেগে যান। মানে পড়াশুনো 7/10 একটা দোকান থেকে শুরু আজকের ডেটে। এই যে আন্তর্জাতিক কোম্পানি, সেটা বাবা না, মানে বাবার জন্য এই কোম্পানি বলুন বা ব্যবসাটা বলুন না, ইট ওয়াজ নেভার ওয়ার্ক, ইট ওয়াজ আ প্যাশন। বাবার কাছ থেকে যখন বাবা জেঠুদের সাথে বসতাম না, এটা বুঝতে পারতাম যে নাথিং ইজ ইম্পসিবল। ওই ইম্পসিবল কথাটা না ওনাদের ডিকশনারিতে ছিলই না। 1970-এর মধ্যে দে বিকেম দি লার্জেস্ট সেলার অফ জার্মান মেডিসিন ইন ইস্টার্ন ইন্ডিয়া। অলিভ অয়েলটা কবে শুরু হলো? অনেক পরে। এর আগে তো এইসব করতে করতে আফটার উই বিকেম দি বিগেস্ট মানে হোলসেলার অর দি কাউন্টার বলা হতো অফ জার্মান মেডিসিন ইন ইস্টার্ন ইন্ডিয়া। তারপরে বাবার ইচ্ছে হলো যে আমরা নিজেরা কেন ম্যানুফ্যাকচারিং একটা প্রবলেম দেখতে পেলো বাবারা,
জার্মান মেডিসিন খুব এক্সপেন্সিভ ছিল। আর সেই সময় ডিউরিং দ্যাট টাইম when import was very expensive, homeopathic medicine was becoming very 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 expensive for the bottom tier to buy. মানে মধ্যবিত্ত মানুষের জন্য কেনা প্রচন্ড মানে ইম্পসিবল হয়ে যাচ্ছে, অসুবিধে পড়ছিলেন, কারণ কি এত দাম বেড়ে যাচ্ছিল বলে। তো তখন বাবার প্রথম আইডিয়া এলো যে আমি কেন ম্যানুফ্যাকচার করা শুরু করব না। একটা জার্মান কোম্পানির সাথে কথা বলে প্রথম কোলাবোরেশন করে, সো কল্ড কোলাবোরেশন করে, কারণ সেই সময় কোলাবোরেশন ওয়াজ ইন আ ডিফারেন্ট ম্যানার। সো ইট ওয়াজ বেসিক্যালি আজকের ডেটে আমরা যেটা বলি মাইগ্রেশন অফ দ্য টেকনোলজি। সেই সময় ওটা ওয়াজ মোর লাইক আ কোলাবোরেশন। সো হি মাইগ্রেটেড দ্য টেকনোলজি ফ্রম দেয়ার and we established the brand name of homeopathy by the name of Hahnemann Laboratory. Okay. So that was the journey of Hahnemann Laboratory. So my father, like Jack Olivolta is not his first accomplishment. Hahnemann Laboratory is a bigger accomplishment which he had before starting off Jack Olivol. Then in the year 2000, moisturizer was becoming very expensive during that time. And there was no alternative to the Indian market. So they were resulting to মানে edible oil দিয়ে গায়ে কিন্তু ইউজ করছিল, মানে মাস্টার্ড অয়েল বা গ্রাউন্ডনাট অয়েল, যেগুলো খাবার তেল, সেটা লোকে মাখা শুরু করছিল। বাট তখনকার দিনে এই ড্রাইনেস, ওই শুধু কোল্ড ক্রিম আর ময়েশ্চারাইজার শীতকালের দিকে, তাও খুব শীত পড়লে তখন ইউজ করা হতো। আর একটা শ্রেণীর মানুষেরা যারা অ্যাফোর্ড করতে পারেন না, তারা কিছুই ইউজ করতেন না। আজকে উই আর ফরচুনেট যে মানে বিকজ অফ এই ভালোবাসা, এভরিওয়ান ইজ ইউটিলাইজিং দিস বডি অয়েল নো ইন দ্য মার্কেট। দেন তুমি জয়েন করলে, কত সালে জয়েন করলে? 6 বছর বয়স থেকে আমি অফিস যাচ্ছি। না, তুমি অফিসিয়ালি? আরে অফিসিয়ালি আমাদের খুব অফিসিয়ালি হয়নি মানে হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর ওই বট গাছটা ওয়েন্ট অ্যাওয়ে, বিকজ ধরুন কোথাও যদি প্রবলেম হতো, তখন আই হ্যাড সামওয়ান টু স্পিক টু। সেই জিনিসটা আই মিস, অ্যান্ড আই উড সে ইভেন when we have some achievements, ওনার রেকগনিশনটা ওয়াজ মোর ইম্পর্টেন্ট, বিকজ হি ওয়াজ এ পার্সন যাকে খুশি করা কিন্তু খুব শক্ত ছিল। মানে উনি সচরাচর কিন্তু খুশি হয়ে যেতেন না। উনি বলতেন যে খুব বেশি খুশিও হবে না, আবার খুব বেশি দুঃখও করবে না। সো হি ওয়াজ আ ম্যান অফ দ্যাট কাইন্ড। তো আই ফিল আজকে হয়তো হি would have loved where the company is going today, বাট ওই অ্যাটেস্টেশনটা এখন আর পাই না। তো আই থিঙ্ক মানে সেইভাবে বলতে গেলে আমার মানে এইগুলো আমি বলতে পারি, বাট কবে জয়েন করেছিলাম মানে ইট ইজ ভেরি হার্ড টু সে, কেন কি। বাট হ্যাঁ, আমার খুব একটা মজার স্টোরি আছে। তো যখন আমি কলেজ পাস করলাম, গ্র্যাজুয়েশন পাস করলাম, তো তার আগে তো অবভিয়াসলি আমি ফ্যাক্টরি বা অফিসে যেতামই। তো আমাদের তখন একটা নতুন ফ্যাক্টরিও তৈরি হয়েছে। তো বাবা বললো যে এখন তোমার কলেজ শেষ হয়ে গেলো, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এবার থেকে তুমি ফ্যাক্টরি যাবে। আর নতুন ফ্যাক্টরি তৈরি হয়েছে, ভেরি ওয়েল মেড ফ্যাক্টরি, মানে হয় না যে সামথিং উইচ ইউ অলওয়েজ ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট, এরকম একটা স্পেস। তো ওরকম একটা স্পেস তৈরি হয়েছে তখন। তো কিন্তু আমার যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এলো, মানে অফার লেটার, সেই অফার লেটারে দেখলাম আমাদের সবচেয়ে পুরোনো যে ফ্যাক্টরিটা ইজ মানে ওভার বার্ডেন্ড উইথ ওয়ার্ক, সেই ফ্যাক্টরিতে আমার হ্যাঁ প্লেসমেন্ট হয়েছে। আচ্ছা, কোনো ডিরেক্টর কোনো প্লেসমেন্ট নয়, কিন্তু অ্যাজ ওয়ান অফ দি অ্যাডমিন পার্সোনাল দেয়ার। তো আমি গেলাম প্রথম দিন, তখন আমার একটা গাড়িও ছিল, ছোট্ট গাড়ি ছিল, গাড়ি নিয়ে গেলাম, একটু গলির মধ্যে রাস্তাটা গেলাম, পার্ক করলাম, নেমেছি। তো আমাদের যে ওয়ার্কস ম্যানেজার আঙ্কেল, তো আমার মানে বেসিক্যালি আমাদের ফ্যাক্টরি তো সব স্টাফেরই, মানে আমাদের সব স্টাফেরই ওয়াজ মোর লাইক অ্যান আঙ্কেল টু মি। মানে সে আমার আজকে হয়তো অনেকে ক্লাসিফাই করে দেওয়া ইয়োর ওয়ার্কার্স অ্যান্ড লেবার, আমার জন্য কেউ লেবার ওয়ার্কার বা কেউ পরিবার, মানে ওইভাবে বড় হচ্ছে। আমি কেন হাত ধরে সবার সাথে চকলেট কিনতে যেতাম, ফ্যাক্টরিতে ঘুরে বেড়াতাম, বাবার সাথে যখন ফ্যাক্টরিতে যেতাম ঘুরে বেড়াতাম। তো সবাইকে আমি কাকুই বলি, কাকু বা আঙ্কেলই বলি। তো মুখার্জি আঙ্কেল বলছে যে তোমার বাবা যে তোমাকে যে ঘরটা দিয়েছে, তুমি আমার ঘরেই বসো। কেন, কি কোথায় দিয়েছে? বলছে না আমি ওনার সাথে আমার ঝগড়াও হয়েছে ব্যাপারটা নিয়ে, তো বলছে না ওখানেই বসতে হবে। আমি কেন, কোথায়? তো 3 তলার ওপরে আমাদের ওখানে বটল ওয়াশিং রুম ছিল, পুরো স্যাঁতস্যাঁতে ওই ঘরটা, মানে
মানে এক্সস্ট ইজ দেয়ার, বাট ওই ঘরটা স্যাঁতস্যাঁতে, এসি চলছে, ওখানে সারাক্ষণ জল ওখানে চলছে, রাইট? ওখানে একটা স্টুল দিয়েছিল আমাকে বসার জন্য, আর ওখানে আই স্যাট, মানে আমি ওখানে 6 মাস কাটিয়েছি। তারপরে আমি প্রোডাকশন লাইনে গেছি, যে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ গো থ্রু, হোয়াট মাই পিপল আর গোয়িং থ্রু। ছোট একটা ইভেন্ট, যে দেখছি সকালবেলা যারা আসেন সব দূর দূর থেকে আসেন, অনেক দূর দূর থেকে আসেন। কেউ বেরোয় রাত্রি 3:30, 4টের সময়ও বেরোন, যাতে 9টার সময় অফিস ঢুকতে পারেন। তো তারা না বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন, সেই খাবারটা না মানে খাওয়ার মতো ছিল না, খাবার মতো না থাকতো না। সো দেন উই শিফটেড অন টু ব্রেকফাস্ট পলিসি, দেন উই হ্যাড আ লাঞ্চ পলিসি। অ্যান্ড লোকে বলে না যে মানুষ প্রচুর চায়, মানুষ কিচ্ছু চায় না, মানুষে একটু ভালোবাসা আর একটু তাদের দিকে দেখা, যে তাদের ওয়েলবিংটা হচ্ছে কিনা, এইটুকু যদি চায় না, মানে আমি তো কাকু বলতাম সবাইকে, মানে এই ছোট চেঞ্জেস মানে ওরা চায়ও নি, মানে অ্যাকচুয়ালি ওনারা চানও নি যে কোনো চেঞ্জেস করতে, বিকজ দে অলওয়েজ ইউজ টু বি লাইক তুমি যখন এসে চেয়ারে বসবে সেদিনকে তুমি করবে। বাট আমার বাবাও মানা করেননি। বাট এই চেঞ্জেসগুলোতে মানে আই ফিল যে their happiness is all that matters. And because at the end of the day এটা আমার প্রত্যেকটা বিজনেস হাউসকে বলা, যে অনেক সময় লোকে ভাবে যে আমি সবকিছু করছি, বাট এই যে চাটা খাচ্ছি তোমার সাথে বসে, এটা কিন্তু ওনাদের দেন। সো আমার বক্তব্য হচ্ছে যে আমার যারা কর্মী তারা আমাদের জন্য, তুমি একজন এন্টারপ্রেনিউর হিসাবে কতটা গুরুত্বপূর্ণ মনে করো? ফার্স্ট অফ অল, ইফ ইউ আর ডুইং আ স্টার্টআপ, নিজের চেম্বার বানিও না। ওইটা ইজ ফার্স্ট থিং ইউ শুড নট হ্যাভ। সিট উইথ ইউর এমপ্লয়িজ, বি অ্যানাদার এমপ্লয়ি টু ইউর কোম্পানি, বি অ্যানাদার এমপ্লয়ি ইন ইউর কোম্পানি। ডু নট থিঙ্ক যে আমি মালিক এই কোম্পানি, কারণ তুমি মালিক নও। মালিক বলে কোনো কোম্পানির মালিক হয় না। জমির মালিক হতে পারে, কোম্পানির মালিক হয় না। খাতা কলমে কি আছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তুমি যতটা কাজ করবে ততটা তার থেকে একটু কম তারা কাজ করবে, মোটিভেশন পাওয়া অবধি। যেদিনকে তারা মোটিভেশন পাবে যে আমার মালিক আমার থেকে আগে কাজ করে, তুমি যদি অফিসের, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তুমি যদি অফিসের টাইম 10টায় রাখো ফর দি এমপ্লয়িজ, তাহলে তুমি 9:30 ঢুকে টেবিলে বসে যাও, তাহলে দে উইল গেট মোটিভেটেড যে বস এসে 9:30 বসে, মানে আমাকেও 9:50 ঢুকে যেতে হবে। সো এই মোটিভেশনটা আনতে হবে। আর তোমার কর্মচারী হিসেবে কাউকে ট্রিট করো না, ট্রিট দেম অ্যাজ ইয়োর কলিগ। আই এম নট আস্কিং ইউ টু ট্রিট দেম অ্যাজ ইয়োর ফ্যামিলি, কারণ অনেকের অনেক পারসেপশন থাকে, অনেক কিছু থাকে। আই এম নট সেইং দ্যাট। তোমার যদি না ফ্যামিলি মনে করতে চাও তুমি করো না, দ্যাট ইজ ইয়োর প্রেজুডিস। বাট ট্রিট দেম অ্যাজ ইয়োর কলিগ, treat them as your friends in school, how you used to treat them. Look into the teamwork. তো যার জন্য বললাম যে প্রথমে চেম্বার বানিও না, চেম্বারটাকে আগে সরিয়ে দাও, কারণ চেম্বারটা বানানো মানেই কিন্তু ইউ আর স্যাগ্রিগেটিং ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম দেম। সো তুমি তাকে নিচু দেখাচ্ছ, তুমি উঁচু দেখাচ্ছ। চেম্বার আমরা কেন রাখি? আমার অফিসে কোনো চেম্বার নেই। I and my brother sit in the same room and we have a lounge. It's an open lounge. আর বেশিরভাগ আমি ঘুরে বেড়াই, নিচেই থাকি। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে কানেক্ট, তুমি কি ভাবছো, কে কি করছে, কখন কি কাজ হচ্ছে, এই জিনিসটা না ইট শুড বি টুগেদার। তাহলেই না এই মানে একসাথে খাওয়া, একসাথে ওঠা, একসাথে বসা, এই জিনিসটা না একটা বন্ড ক্রিয়েট করে। আর তুমি চাইবে যখন তুমি বড় হও, ওই যে কথাটা রতন টাটা বলতেন, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো বিগ, then you cannot walk alone. If you want to go fast, then you walk alone, and if you go further and longer, then you got to work together. So that is very true. That is very true. যে এই যে আজকে আমার বাবা মারা যাওয়ার পরে, বিশ্বাস করো, a lot of people go through a lot of mess. কত সালে উনি মারা যাচ্ছেন? বাবা মারা গেছেন 2 বছর হতে যাচ্ছে। এই 7ই মে would be the second year. Anyway, so I did not face a single problem because my uncles were there. ওরা যারা এক্সপেরিয়েন্স, যারা হয়তো তোমার থেকে বেশি দিন ধরে কোম্পানিতে কাজ They were all করছে, there. I just focused on to the growth of the company because আমার other parts they were অন্য কেউ already সামলাচ্ছে। Yes. আচ্ছা, এবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, এই যে ধরো যারা বিজনেস শুরু করছে,
আমার মনে হয় যে বহু ইয়ং জেনারেশনও তো দেখছে, টাকা নাকি সাহস, শুরুর জন্য কোনটা বেশি দরকার? দুটোই একটু একটু। সাহসটা একটু বেশি, হুম টাকাটা তো অবভিয়াসলি লাগবে, না হলে ফ্রিতে কিছু স্টার্ট করা যায় না। মানে হুম ভালো দিন থাকবে, খারাপ দিন থাকবে, কখনো কখনো মনে হবে যে আজকেই শেষ হয়ে গেল, আমার পুরো জীবন শেষ। হুম দের উইল বি ডেজ যেনকে খুব দারুণ লাগছে, মনে হচ্ছে আই এম এট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি সব কিছু অ্যাচিভ করে ফেলেছি দুনিয়ার, বাট তখন আমরা কিচ্ছু অ্যাচিভ করিনি কিন্তু। হুম তো আই থিঙ্ক বোথ, বাট সাহসটা সবচেয়ে বেশি। ধরো আজকে তুমি সেকেন্ড জেনারেশন এন্টারপ্রেনিউর, আমি আর টার্নওভার আর ভ্যালুয়েশন বলে, মার্কেট ক্যাপ বলে তোমার বিড়ম্বনা বানাচ্ছি না, ইটস আ হিউজ, ঠিক আছে? না, thank তো you. সেই যাত্রাতেও তো ডেফিনেটলি, ধরো সেই যাত্রাতেও তো তোমার একটা ব্যর্থতা এসছে। তুমি বলছিলে যে অনেকগুলো স্টার্ট আপ ফেল করেছিল। নিশ্চয়ই। এই ফেলিওরটা তোমার জীবনে সাকসেস পেতে কতটা কাজে লেগেছে, আর কি কোথায় কোথায় ফেল করেছিল? আমি প্রচুর জায়গায় ফেল করেছি, ক্লাস 7-এও ফেল করেছি আমি। তো অ্যাকচুয়ালি ক্লাস 7-এ ফেলিয়ার থেকে বলি, ইট ওয়াজ আ লার্নিং ফেজ ফর মি। দুটো সাবজেক্টে আমি ফেল করেছিলাম। মা তো গালাগাল মার দুটোই আমি খেয়েছি বাড়িতে, যেরকম যেভাবে এক্সপেক্ট করতে পারো, হ্যাঙ্গার থেকে শুরু করে নিয়ে সব কিছুতেই। তো সবগুলোই পিঠে ভেঙেছিল, কিন্তু বাবা যখন এসে জানতে পারলো ঘটনাটা, বাবা ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে আমাকে বকলো না। অ্যান্ড আই থট যে বাবা সবচেয়ে বেশি বকবে, বকলোও না, কিছু বললো না, আমাকে বললো একটু বসো। খাবার পরে, ডিনারের পরে বসলাম, বসে বললো যে দেখো, ইউ ইন্ট্রোস্পেক্ট ইউর সেলফ, যে তুমি কোথায় কোথায় ভুলটা করেছো, না তো ফেল করতে না। হ্যাঁ ঠিক কথাই, যে কোথায় কোথায় তোমার ভুল হয়েছে তুমি এটা ভাবো, এইটা থেকে তোমাকে বেরোতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি ইউর সাকসেস। বিশ্বাস করো, তারপর থেকে আজ অব্দি আই এম নেভার স্কেয়ার্ড অফ ফেলিয়ার। তারপরে ইভেন অন টু বিজনেস, যখন আমি প্রথম ব্যবসা স্টার্ট করতে চাই, অবশ্যই বাবার ব্যবসা নয়, অন্য ব্যবসায়, বাবা হচ্ছে আমি পয়সা আমি দেবো না, ওটা ছাড়া তুমি যা চাও আমি দিতে রাজি আছি। তো সেই ইনভেস্টার খুঁজে সেই ব্যবসা স্টার্ট করা থেকে শুরু করে, অ্যান্ড সেই ব্যবসা তো সেই ব্যবসা শুরু করতে গিয়ে প্রথমবার আই ফেল্ড, সেকেন্ডবার আই ফেল্ড, থার্ডবার আই ফেল্ড, 3বার আই ফেল্ড ব্যাডলি, মানে ব্যাডলি এটাকে বলে। হ্যাঁ, তাতে কি খারাপ লাগেনি, মন খারাপ হয়নি? হ্যাঁ হয়েছিল, কেন তখন কম্প্যারিজন ওয়াজ উইথ মাই ফাদার। সো আর দেখবে, খারাপ যখন কিছু হয় না, বেশি মানুষ আসে মানে খারাপটা দেখানোর জন্য, সেটা হলো না। হ্যাঁ, তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার ওপিনিয়ন আমি চেয়েছি, জ্ঞান দিতে কে বলেছে? আরে জ্ঞান চাইনি, দিতে চলে আসবে। আর যখন when you're doing something good, এই যত জ্ঞানী ব্যক্তিরা ছিল একটাও সামনে আসবে না কিন্তু। When I started my 4th so-called startup, that was when I succeeded. That was 4 my নম্বর first- স্টার্টআপে গিয়ে সাকসেস? Yes, absolutely. তার আগে খুব বাজে ফেলিয়ার্স আছে, মানে আমি ওই নিয়ে বলতে চাইবো না, বাট খুব বাজে ফেলিয়ার্স আছে। এই 4th স্টার্টআপে আমরা যে একটা ছোট অফিস করেছিলাম, হ্যাঁ, that was the first office my father came into. আচ্ছা, And he's like, you're again taking the leap, I'm happy for you. আচ্ছা, যে এই যে কনফিডেন্সে আবার লিপটা নিচ্ছি, এইটার জন্য উনি খুব খুশি হয়েছিলেন। অ্যান্ড হি কেম ডাউন, স্টিল উনি ইনভেস্টমেন্ট যাননি, বাট খুব খুশি হয়েছিলেন। আচ্ছা, তারপরে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে আমার যে মেন্টর ছিল বা আমার যে ইনভেস্টর ছিল, তাকে বললো যে, সেও আমার বাবার খুব ক্লোজ, মানে বাবার বন্ধুই বলতে পারেন, বন্ধু ইন দ্য সেন্স বিজনেস ফ্রেন্ড। তো তাকে বললো যে নাও আই নিড হিম ইন মাই কোম্পানি, বিকজ মাই ফাদার ওয়াজ অলরেডি ফলিং ইল, তখন থেকে উনি বুঝতে পারছিলেন। তো that's the time I shifted completely and I joined him টু জ্যাক অলিভার। inside. আচ্ছা, তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে যে ধরো যারা নতুন শুরু করছে, ইনভেস্টমেন্ট পাওয়া, নেটওয়ার্কিং করা, একটু গাইড করতে পারবে তাদেরকে ওভারঅল? সিম্পলি বলি, সবচেয়ে বেশি টাইম যে বন্ধুদের সাথে স্পেন্ড করো, তারা তো তোমার বন্ধু হয়। যারা বন্ধু যদি হয়, তাহলে সে তোমার উপরে সবচেয়ে বেশি ট্রাস্ট করবে। And try taking the investments from them, small তাহলে things. আমার মনে হয় তার আগে বন্ধুদের ঠিক করতে হবে। তাহলে যে- তুমি যে অটোমেটিক্যালি বন্ধুরা বুঝে invest- যাবে হ্যাঁ। যে তোমার উপরে কে কত বন্ধু ট্রাস্ট করছে, তা সেই বন্ধু রেখো। আর যে বন্ধু তোমার উপর ট্রাস্ট করে না, সেই বন্ধুর রাখা না রাখা সেটা তোমার প্রেজুডিস, সেটা তুমি বেটার বুঝবে। আমি বললাম ফার্স্ট গ্রাউন্ড। এবার চলে আসবো রিলেটিভসে। প্রচুর রিলেটিভসদের কাছে আমরা যাই,
আমরা তাদের ফাংশনসে যেতে থাকি, আমরা ভাবি খুব ইম্পর্টেন্ট। তো তখন এটাও তো তোমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট লাইফের অপরচুনিটি। তো সেই রিলেটিভসের কাছে চলে যাও, তার মানে নেক্সট পার্টে যে আমাকে একটু সাহায্য করো, যে সাহায্য করো না, তুমি আমার ভিশনটার পার্ট হও। ইউ ফিল যে আমি সাকসেসফুল হব, তুমি আমার উপরে বিশ্বাস করো, তা তুমি আমার ভিশনের পার্ট হও, দেখো কে কতটা তোমার উপরে বিশ্বাস করছে। সেই বিশ্বাস থেকে ইট উইল বি দ্য সেকেন্ড রাউন্ড অফ ইয়োর ইনভেস্টমেন্টস। অ্যান্ড আই ফিল যদি তোমার লাইফস্টাইল অ্যান্ড তোমার লক্ষ্য সোজা হয়ে গিয়ে থাকে, সেটা মানুষেও বুঝতে পারে, ব্যাংক অবধি পৌঁছানোর দরকার পড়ে না। আস্তে আস্তে এইভাবে যত রিলেটিভস, ফ্যামিলি মেম্বার্স, স্পিক টু দেম। আরে তুমি এটা লজ্জা পাওয়ার কিছু নেই, একটা ইনভেস্টমেন্ট চাইছো তুমি, তুমি তুমি ধার চাইতে যাচ্ছ না, যেটা সাকসেসফুল হলে তারাও লাভবান হবে। অ্যাবসলিউটলি সেও ইকুইটি শেয়ার পাবে। আজকে যদি তোমাকে 10,000 টাকা সে দেয় একটা ব্যবসা, আমি কথার কথা বলছি হাইপোথেটিক্যালি, সে যদি 10,000 টাকা দেয় একটা ব্যবসা স্টার্ট করার জন্য, সেই কালকে সে কিন্তু ওই 10,000 টাকার জন্য কিন্তু 1 লক্ষ টাকাও পেতে পারে, রাইট? সেটা হয়তো 2 বছরের মাথায়ও হতে পারে। ব্যাংক তো দেয় না, ব্যাংক তো 7% বেশি দেয় না আজকে ডেটে, এখন যা যাচ্ছে 7% কাছাকাছি, তার থেকে বেশি তো পাবে না। তাই তো ব্যাংকের থেকে তো বেশি লাভ তুমি দিচ্ছ। তাহলে আমি আরেকটা ভাবে যদি বলি, যে তুমি যদি বন্ধুকে গিয়ে বলো, ভাই তুই ব্যাংকে যদি পয়সা রাখিস ফিক্সড ডিপোজিটে 7%, 8% তোকে দিচ্ছে, আমি তোকে 15% দেবো, মানে কত হয়? 1,000 টাকাতে 15% কত দাঁড়ায়? 150 টাকা, রাইট? 1,000 টাকাতে তুমি 150 টাকা দিতে পারবে না, তাই তুমি কি ব্যবসা করছো? তুমি ওইটুকু তো রিস্ক নিতে পারবে। যে আমি ওই বন্ধুকে 1,000 টাকা আমার প্রিন্সিপাল দিয়েছিল, প্রত্যেক বছর ওকে আমি 150 টাকা করে দিতে থাকবো। আমি তো প্রিন্সিপালটা দিচ্ছি না, বাট আমি 150 টাকা করে দিতে থাকবো। যেদিনকে আমার কাছে প্রিন্সিপালটা হবে আমি প্রিন্সিপালটা ফেরত দিই। এবার ধরো আমি বলছি যে আজকে বাংলাতে, আমি বাংলার কথা এই কারণে বলছি, অনেকেই বলে বাংলায় ব্যবসা হয় না ইত্যাদি ইত্যাদি, তোমরা করে দেখিয়েছো, একদম সেটা ফ্যাক্টর না। আমি শুধু না, আরো আমার বন্ধুরা আছে, সবাই করছে। এই সূত্রেও জিজ্ঞেস করছি যে ধরো আমার একটা টাকা রয়েছে, ধরো আমি একটা সামথিং, একটা রেস্টুরেন্ট চালাই, বা আমি একটা যে কোনো একটা কিছু স্টার্টআপ, কিছু একটা হ্যাঁ কিছু একটা স্টার্টআপ চালাই, সেখানে আমার মনে হচ্ছে এবার আমি নেক্সট লেভেল যাবে, হ্যাঁ। সেই জায়গাটা সে কি করে আনলক করতে পারবে? ফার্স্ট অফ অল আমি বলবো, whenever you're doing any business, never depend on the parallel economy, মানে ব্ল্যাক ইকোনমি। যদি তুমি 10 টাকাও কামাও, সেই 10 টাকার বিল কাটো, জিএসটি দাও, দিয়ে ওই 10 টাকাটা জোড়ো। কেন? এর পিছনে খুব একটা ইম্পর্টেন্ট কারণ আছে। লোকে ভাবে যে ট্যাক্স দিয়ে আমরা গরিব হয়ে যাচ্ছি, না। এই যে খাতায় যে আমার যে এই যে নোটেড হচ্ছে, এটা কালকে আমাকে ব্যাংক দেখতে চাইবে, ব্যাংক জানতে চায় যে তোমার রেভিনিউ কত, তোমার টার্নওভার কত করেছো, তোমার ক্যাপাবিলিটি কত। সেই ক্যাপাবিলিটি অ্যানালিসিস করে তোমাকে টাকাটা দেবে। সো প্রথম দিন থেকেই মেক ইট আ ম্যান্ডেট যে যা আমি টাকা কামাবো প্রত্যেকটা আমি ডিসক্লোজ করে কামাবো। তাতে কি হবে? ইউর ব্যালেন্স শিট will become right. So once your balance sheet becomes heavy, that is on to stage 2, that is where banks come in. Banks will see your balance sheet for 2 years. তার আগের পার্টিতে কিন্তু ব্যাংক আসে না। ব্যাংক যতই বলে দিক, ও অনেক জায়গায় গেছি, আমি নাম নেব না, প্রচুর ব্যাংকের কাছে গেছি, স্টার্টআপ ফান্ডিং ইজ অল বোগাস, ইজ কমপ্লিট বোগাস। বলে 2 বছরের ব্যালেন্স শিট, 2 বছরের ব্যালেন্স শিট যদি থাকতো তাহলে স্টার্টআপ ফান্ডিং দিয়েছি কেন বাবা? তো যাই হোক, স্টেজ 2 ইজ অলওয়েজ আ ব্যাংক। আর তার জন্য বলছি, প্রথম দিন থেকে গেট এভরিথিং ডাউন অন পেন অ্যান্ড পেপার, ডু নট ফিয়ার ইউর ট্যাক্সেস। ধরো ফেলিওর সাকসেস দুটোই তুমি দেখছো। ইন বিজনেস হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক কম্বিনেশনটা কতটা জরুরি? আর আজকের ডেটে বিজনেস করতে গেলে কতটা স্মার্ট হওয়া জরুরি? স্মার্ট ওয়ার্ক ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বিজনেস। হার্ড ওয়ার্কের একটা ডেফিনেশন হওয়া উচিত অ্যাকচুয়ালি, যে হার্ড ওয়ার্ক মানে কি? যে আমি খেটেই যাচ্ছি, উইদাউট আ গোল যদি আমি খেটে যাই, তার কি কোনো মানে ডু ইউ অ্যাচিভ এনিথিং? নো। সো স্মার্ট ওয়ার্কের অ্যান্ড হার্ড ওয়ার্কের ডিফারেন্স হচ্ছে বিকজ উই হ্যাভ সেপিলেটেড টাইম, আমাদের টাইমটা লিমিটেড। সো আমাকে ওই টাইমের মধ্যে যেই জিনিসটা আমি কমপ্লিট করছি, দ্যাট হ্যাজ টু বি স্মার্ট ওয়ার্ক। আরেকটা জিনিস হচ্ছে যে ধরো মানে তোমাদের বাবাদের যে জেনারেশনটা ছিল, তারা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা এত বড় এন্টিটি তৈরি করেছিলেন।
তো এই যে মিডল ক্লাস মাইন্ডসেট আছে আমাদের মধ্যে, যে রিস্ক নেব না বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করে নেব, তার বেশি খাটবো না, এই মিডল ক্লাস মাইন্ডসেটটা ভাঙার প্রথম ধাপগুলো কি কি? সেই আনসারটা বাবা বেটার দিতে পারতেন, বাট যতখানি ওনার কাছ থেকে আমরা শিখেছি যে আমরা যেমন আমাদের কোনো আমাকে আগে একজন পডকাস্টে জিজ্ঞেস করেছিলেন যে হাউ ডু ইউ ম্যানেজ ইউর ওয়ার্ক লাইফ অ্যান্ড ইউর পার্সোনাল লাইফ। তো আমি বলেছিলাম যে ওই দুটো আমাদের কাছে নেই, মানে দুটো হয় না। এটা যে কত বড় কথা! হ্যাঁ, মানে এটা হয় না, সম্ভব না। ওয়ার্ক লাইফ আলাদা, পার্সোনাল লাইফ আলাদা, কি করে হয়? ছোটবেলা থেকে দেখিনি আমি কখনো। তো I think that answers your question. So ইনফ্যাক্ট মানে একটা প্যাশন নিয়ে কাজ করলে পার্সোনাল লাইফের কথা মনেই থাকে না। ওটাই পার্সোনাল লাইফ। honest with you, I have been staying in my office for the last 7 days. আমি অফিসেই থাকছি, তো এর মানে কি হাঁটছি আমি, I'm enjoying it, I'm loving it. So that is my personal space. তো সন্ধ্যাবেলা ইজ মাই পার্সোনাল, যখন আমি খাচ্ছি আমি আরো দুজন কলিগের সাথে গল্প করছি, দ্যাট ইজ পার্সোনাল। আমার লোকে বলবে না দ্যাট ইজ ইউর ওয়ার্ক লাইফ। তো কি করে হবে? মানে এই ডিফারেন্সিয়েশনগুলো যারা বুঝতে পারে, আই থিঙ্ক তাদের ব্যবসাটা না করাই উচিত। আর যারা বুঝতে পারে না, আই থিঙ্ক তাদের ব্যবসাটাতে চলে আসা উচিত। যারা ধরো বিজনেস শুরু করছে, প্রচুর তো ডেফিনেটলি তোমাদের কাছে ফান্ডিং রিকোয়েস্ট আসবে বা আসে যে আমরা শুরু করতে চাই। আমরা ইনফ্যাক্ট একটা লঞ্চ প্যাড তৈরি করার কথা ভাবছি। এইখানে যারা নতুন শুরু করছে তাদের কোন কোন মিস্টেক গুলো চোখে পড়ছে যেগুলো না করলেই বেটার হয়? ওই যে বললাম প্রথমে, মানে প্রথম দিনই একটা অফিসে গিয়ে নিজের একটা চেম্বার তৈরি করে ফেলা, নিজে একটা চেম্বার নিয়ে আগে বস হয়ে গেছি, বস ওয়ালা ফিলিং। ডোন্ট টেক মি আদারওয়াইজ, এন্ড আই এম সরি টু দোজ যারা এটা করেছো, বাট এটা আমি দেখেছি বলেই বলছি। সেটা হচ্ছে যে এরকম আমি কোম্পানি দেখেছি যাতে 6টা এমপ্লয়ি, 8টা বস, আর তাদের একটা আলাদা কেবিন আছে। তো ডোন্ট ডু দ্যাট। এখন একটা অনেকের মানে নতুন ট্রেন্ড এসছে যেটা তুমি ফলো করোনি, সেটা হচ্ছে পরিবারের, মানে আমাকে না অনেকে অনেক মানে আমাদের বাবাদের জেনারেশনের অনেকে দুঃখ করে বলেছে যে আমার ছেলে আমার কোম্পানিতে থাকে না, দায়িত্ব নেয় না। সো এই যে ট্রেন্ডটা এসছে যে ফ্যামিলি বিজনেসে থাকবো না, শুধুই নিজের কিছু করব, একদম ডিটাচ ফ্রম দ্য ফ্যামিলি বিজনেস, এটা আজকে বাঙালি পরিবারের অনেকের ক্ষেত্রে একটা দুঃখের ব্যাপার হয়ে গেছে। সো হোয়াট ডু থিংক, তোমার কি মনে হয়? দেখো, এটাতে একটু খারাপই লাগবে অনেকের হয়তো, মানে স্পেশালি কাকুদেরই একটু খারাপ লাগবে। পিছনে ভুলটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু ছেলে মেয়েদের নয়, বাবাদের বা কাকুদের, মানে যারা ব্যবসা দেখছেন তাদেরও একটা এখানে ভুল আছে। ভুলটা কি, আমার বাবাও সেম ভুলটা করতেন। এটা না একটা যে তুমি কিছু জানো না, আমার কাছ থেকে শিখতে থাকো, এই অ্যাটিটিউডটা আই থিঙ্ক আমাদের ওল্ড জেনারেশনদের একটু চেঞ্জ করা উচিত। যে ঠিক আছে, আই অ্যাগ্রি, তারা বেশি জানে, তাদের এক্সপিরিয়েন্স বেশি, আমি মানছি, বাট আমাদের এক্সপোজারটা বেশি। আমরা কম টাইমে নতুন জিনিস যত তাড়াতাড়ি শিখতে পারি সেটা তারা পারতেন না। বা নিউ টেকনোলজি, বাট নিউ টেকনোলজির absorption or adherence of the new technology আমরা যতটা ফাস্ট করেছি, আমরা মিলেনিয়ালস যতটা ফাস্ট করেছি, আমাদের পরের জেনারেশন আরো ফাস্ট করছে। তো আই থিঙ্ক এই ব্যাপারটা একটু আমাদের আগের জেনারেশনদের একটু প্রবলেম হতো বুঝতে। তো যার জন্যে আই থিঙ্ক দিস হ্যাজ হ্যাপেন্ড। অ্যান্ড আরেকটা জিনিসও বুঝতে হবে, this has happened due to colonization. We have to go back to our history. চাকরি is the safest way. কে বুঝিয়েছিল আমাদেরকে? The colonizers. আর ব্যবসা তোমরা করো। আর কলকাতা was the epicenter of colonization. Absolutely. সেজন্য এখানেই চাকরির গুরুত্ব এত বেশি। Yes, এটা আমি আমারও মনে হয়, আমি একটা podcast ওরা বলেছিল যে ব্যবসা আমরা করব। Because we had the biggest houses of business in here in Kolkata, and not just in Kolkata, in Bengal. Murshidabad had a bigger GDP than that of Great Britain. Can you imagine? তো তার মানে সবচেয়ে বড় ব্যবসাদাররা তো এখানেই ছিল, এদেরকে মারা হয়েছিল আস্তে আস্তে তিল তিল করে।
আমি তোমার আর একটা পডকাস্টও দেখেছিলাম যে ইউ আর টকিং অ্যাবাউট দিস অ্যান্ড ইয়েস দ্যাট ইজ ট্রু অ্যান্ড দ্যাট মেন্টালিটি হ্যাজ বিন ইনজেক্টেড অন টু আস যে চাকরিতে ইউ আর সেফ লিভ আ গুড লাইফ হোয়াট ডু মিন বাই গুড লাইফ Now you tell me how do you define a good life? My good life, your good life will differ. You have a different thought process of good life. I have a different thought process of good life. তাহলে এটাকে এক জায়গায় কি করে আমি ফেলবো? যেটা কিন্তু তারা ফেলেছিল। ফেলে কিন্তু আজকে আমরা কি বলি যে চাকরি করো সেফ থাকবে। What do you mean by safe? চাকরি কালকে চলে যেতে পারে না। কোম্পানি কি বন্ধ হয়ে যেতে পারে না? তাই সেফটা কোথায়? বলো সরকারি চাকরি করো। আমি আবার কন্ট্রোভার্সিতে যেতে চাই না। But we all know how things are going. So there's nothing safe in this world, and there is nothing called a safe side. Safe হবে বিয়ে দিত না আগের দিনে, মানে সরকারি চাকরি না হলে বিয়ে হয় না, ব্যবসা এই আবার কি। আমি একটা মেমেসে দেখছিলাম যে সুন্দরম পিচাই তার ওখানে তিনি বিয়ে করতে গেছেন, পাশে লেখা আছে পাত্র সরকারি চাকরি করে না। And that is true মানে and that has been a trend আজকে অবধি। বিশ্বাস করো দাদা, আজকে অবধি I have had stories যে what does he do? প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ব্যবসা তো ছেড়ে দাও। তোমাকে না আমাকে না। আচ্ছা তাই বলো। আমাকে তো অন্য শুনতে হয়েছে। কিরকম? বাবা সাজানো অফিসে গিয়ে বসে থাকতে হয়। ও কি করে? বাবা সাজানো অফিসে গিয়ে বসে থাকে। আর তো কি করবো কলেজ পাস করার পরে? তো ইদার আমি ফ্যাক্টরিতে গিয়ে বসবো, নাহলে সাজানো অফিসে বসে থাকতে হয়। শিখবো তো, এটা ইট টেকস টাইম। কালকে থেকে তো আর নতুন প্রোডাক্ট বার করা শুরু করবো না। এইটা একটা মানে যে actually বলেছিল কথাটা, মানে সে হয়তো যদি এটা শোনে খারাপ হবে হয়তো, মানে ডোন্ট টেক ইট পার্সোনালি, মানে দিস ইজ জাস্ট আ পার্ট অফ ইট। যে ধরো যারা ফ্যামিলি বিজনেস নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে এই প্রেশারটা হয় না যে লোকে বলছে যে ও বাবা করে দিয়েছিল বলে চলতে পারছে? হাউ ডাজ ইট ম্যাটার? ডাজ ইট রিয়েলি ম্যাটার? নো, ইট ডাজন্ট। যার যা বলে বলতে থাকুক না, কি যায় আছে। আমি বললাম না তোমাকে একটু আগে যে যখন ইউ ফেল there will be more than 200 people standing there and laughing at you. When you succeed, এই 200 মধ্যে থেকে একজনকে খুঁজে পাবেন না। যাই হোক, ছাড়ো। আচ্ছা, বিজনেস অ্যান্ড মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট? ভেরি মাচ, দে গো হ্যান্ড ইন হ্যান্ড। ওকে, আগেকার দিনে মানুষরা টু সার্টেন এক্সটেন্ট, আমার বাবাকে বলবো না, বাট টু সার্টেন এক্সটেন্ট মার্কেটিং আর সেলসটাকে গুলি ফেলতেন। ওরা ভাবতেন যে মার্কেটিং ইজ সেলস, সেলস ইজ মার্কেটিং, অ্যান্ড মার্কেটিং ইজ অ্যাবাউট প্রমোশন, ইজ অ্যাডভার্টাইজিং। নো, ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলস, তিনটে ডিফারেন্ট পার্ট which goes hand in hand. Branding, আমি রাজস্বী দাস, that is branding. Marketing, রাজস্বী দাস খুব ভালো ছেলে, he is doing this is marketing. সেলস একটু বিয়ের দিকে চলে আসবে, তখন বিএফের দিকে, যে খুব ভালো ছেলে, যোগ্যতা আছে, বিয়ে করবেন, এটা হচ্ছে সেলস। সো এইটা হচ্ছে তিনটে ডিফারেন্ট পার্ট। সো এই তিনটে ডিফারেন্ট পার্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো জিনিস বিক্রি করার জন্য। আমার একটুখানি আই ফলো আ ডিফারেন্ট মেথড। সো আই বিলিভ ইন স্যাম্পলিং। যে আজকে আমি কি বলছি মানুষকে আগে একটু চাখিয়ে দেখা উচিত। এটা আমি শিখেছি কোথা থেকে, ওই ট্রেড ফেয়ার থেকে। আম পাচাক, তারপরে আজওয়াইন পাচাক, their stalls. আমি দেখেছি জ্যাক অলিভ অয়েলের স্টলে ফ্রিতে মাসাজ করিয়ে দেয়। ইয়েস। সো আরে আমি যদি আজকে মাসাজ না করাই, তাহলে মাসাজের পর ফিলটা কেমন লাগে তাহলে বুঝবে কি করে মানুষ? এটা ইউনিক লেগেছে। আমি ট্রেড ফেয়ারে যখন গেছি আমি দেখছি জ্যাক অলিভ অয়েলের স্টোরে ভর্তি ভিড়। কেন? দেখছি সবাই বসে মাসাজ নিচ্ছে, একটা অলিভ অয়েল নিলে মাসাজটা ফ্রি। ইটস গ্রেট মার্কেটিং। সি দেয়ার টু থিংস, বিকজ মেলাতে ইউজুয়ালি বসার জায়গা থাকে না, রাইট? And that is পা ব্যথা হবেই, and that is a gap. That is a gap in the market, যেটা আমরা অ্যানালিসিস করি। তো আমার মেইন মোটিভ কি, মানুষে জানে স্নানের আগে স্নানের পরে, ডিপেন্ডিং অন টু ডিফারেন্ট সিজনস। তো থার্ড বেনিফিটটা আমার কাছে দেখানোর ছিল যে পা ব্যথা হলেও তেল মাসাজ করলে বেশ ভালোই লাগে। তোমরা তো আরো বিভিন্ন প্রোডাক্টের উপরেও কাজ করছো। ইয়েস। কি কি ধরনের প্রোডাক্ট আনছো তোমরা? আচ্ছা, কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এবছর।
কিছু কিছু প্রোডাক্ট তো রিভ্যাম্প করছি, পুরোনো প্রোডাক্ট সেগুলোকে রিভ্যাম্প করছি, এবং নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা সামাজের জন্য এখন সত্যি সত্যি একটু বলতে পারবো না, একটু সিক্রেটিভ আছে, বিকজ ইট ইজ গোইং টু বি আ রেভলিউশন অন টু দ্য সামার মার্কেট। এটুকু আমি বলতে পারি, ওকে ওকে, এটুকু আমি বলতে পারি। গ্রেট গ্রেট। ইট ইজ গোইং টু বি আ রেভলিউশন। ধরো চলো আমি তোমাকে আরেকটু বলেই দিলাম, তোমার এখানে কিন্তু এক্সক্লুসিভ আই এম সেইং দিস, যে ট্যালকাম পাউডার লাগালে এই যে সাদা ভাবটা থাকে, কালো জামা পরা যায় না, এইটার কোনো রেস্ট্রিকশন আর থাকবে না, এইটুকু তোমাকে বলে দিলাম। গ্রেট গ্রেট গ্রেট। আরেকটা কথা হচ্ছে, তোমরা ইউরোপে ফ্যাক্টরি করছিলে, আমার জাস্ট মনে হচ্ছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে ট্রেড ডিলটা হয়েছে, সো আমরা উই আর গেটিং আ হিউজ অ্যাক্সেস ফর দ্য ইউরোপিয়ান I would মার্কেট। say God and my father is looking from there. এইটা He's there আমাকে with বলো me. যে জ্যাক অলিভ অয়েলের ভারত ইউরোপের বাণিজ্য চুক্তির ফলে কি কি সুবিধা হলো, মানে বা আমি শুধু জ্যাক বলছি না, ভারতীয় বিজনেসম্যানদের সুবিধা মানে there is numerous সুবিধা which has happened. এটা 5 বছর আগেকার ঘটনা। আমরা চেডার নামক ইউকেতে একটা গ্রাম আছে, মানে যেখান থেকে চেডার চিজ তৈরি হয়, সেই গ্রামে আমরা আমার একটা বন্ধুর বাড়ি, সেখানে গেছিলাম। সেখানে একটা ছোট দোকান, মুদিখানার দোকান বলতে পারেন, খুবই ছোট সাইজের। সেখানে আমার বডি অয়েল খুঁজে পাই, কারণ কি আমরা এক্সপোর্ট করি না, তো সেখানে আমি খুঁজে পাই, এন্ড আই ওয়াজ শকড, মি এন্ড মাই ব্রাদার, আমার ভাই অ্যাকচুয়ালি ওই খুঁজে পেয়েছিল। দেখছি একটা বডি অয়েলের বোতলের দাম 50 পাউন্ড, 250 টাকা 500 ml এখানে বিক্রি হয়, 5,000 টাকা। উই ওয়ার শকড। এই 5,000 টাকা কিন্তু আমরা নিই না, মানে এটা এক্সপোর্টের থ্রু দিয়ে, যে এক্সপোর্ট করছে সে করে, তাদের একটা চ্যানেল ডিস্ট্রিবিউশন হয়েছে, সেই করে সামহাও গিয়ে পৌঁছেছে, কারণ আমরা এক্সপোর্ট করতাম না তখন। তো আমি জিজ্ঞেস করলাম, এখানে বাঙালিরাই কেনে, তার মানে যারা বিদেশে থাকছেন তারা এই প্রোডাক্টকে এত ভালোবাসেন যে তারা 250 টাকার জিনিস 5,000 টাকা দিয়েও কিনতে রাজি আছেন, রাইট? তখন থেকে এটা মাথায় এসেছিল যে we got to go there. Then the opportunity came in. আমরা শুরু করলাম আমাদের মানে প্রসিজার্স ফর দি ওয়ার্কিং এন্ড এভরিথিং করতে 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 অ্যাডভান্স স্টেজে এসে আজকে দেখলাম যে করবো। করতে করতে আমি যেটা বললাম যে ভগবান অ্যান্ড মাই ফাদার, আমার বাবা ওপর থেকে হি ইজ লুকিং অ্যাট মি, মানে ইট ওয়াজ দ্য রাইট টাইমিং, আই উড সে বেস্ট টাইমিং। Yes. মানে এটা একটা ঐতিহাসিক ডিল। Yes. And we would be catering to the entire Middle East and Europe from there. আমাদের জেনারেশনে যারা আছে, যারা এই কথাটাকে ভুল প্রমাণ করছে, ইউ আর ওয়ান অফ দেম। বাঙালির দ্বারা আমি কিচ্ছু করছি না। আমি বলছি কথাটা হচ্ছে বাঙালির দ্বারা ব্যবসা হয় না। সো এটা ভুল কথা, What do you think? কমপ্লিটলি ভুল কথা। মানে রাইট ফ্রম রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যামিলি টু সো মেনি বিগ নেমস আর দেয়ার। কি বলছেন? মানে we have been doing businesses when I would say rest of India did not know how to do business, what business was all about. তোমার কি মনে হয়? I agree. ব্যবসার জন্য বর্তমান বাংলার পরিস্থিতি দারুণ এত অপরচুনিটি আছে, এত অপরচুনিটি আমি জানি না যে ইন্ডিয়ার কোন স্টেটে এত অপরচুনিটি এখনো অব্দি পড়ে রয়েছে। কয়েকটা স্টেটে আছে মানছি, বাট বেঙ্গলে এত অপরচুনিটি আছে যে ইউ ক্যান ডু এভরিথিং হিয়ার, বিকজ হ্যাঁ, এবার স্কিল্ড লেবারের যদি আমি কথা জিজ্ঞেস করি, we have a huge migration of skilled laborers from here to different states. এর পিছনে একটা কারণও আছে। কারণটা হচ্ছে যে আমরা এখানে আমাদের এখানে per capita outflow for laborers is lesser. আমাদের কোম্পানিতে we have increased, but it's lesser. এখানে লোকে পয়সা দিতে চায় না। এটা কিন্তু একটা রিয়ালিটি, আমি মানছি এটা। আমার জন্য যে কাজ করছে বা তোমাকে যে খেটে দিচ্ছে তাকে পয়সা দিতে তোমার প্রবলেমটা কোথায়, রাইট? সো দে শুড অলসো get their earnings right. They should get their basics right. সে যদি আজকে খেতে না পায়, সে কাজ করবে কি করে? তার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে, তার বাড়িতেও তো বাচ্চারা আছে। মানে আই থিঙ্ক এইটা না একটা বেসিক জিনিস। এটা আমাদের একটু হয়তো টাইম লাগবে এটা বুঝতে। এটা তুমি যদি একটু বাড়ির হাউস হেল্পেও দেখো, এই জিনিসটা কিন্তু একটা অদ্ভুত জিনিস। মানে আমরা আমাদের হাউস হেল্পদের পয়সা দিতে মানে না একটু দ্বিধা করি, না এত টাকা কেন নিয়ে যাবে, আর এত টাকা কেন নিয়ে যাবে, আচ্ছা জিনিসপত্রের দাম বাড়ছে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। তুমিও তো ইউ আর অলসো গেটিং পেড অ্যাকর্ডিংলি, রাইট? সো
আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং উইচ উই নিড টু আন্ডারস্ট্যান্ড। তো তাতে আমি বলবো যে আমরা যদি নিজেদের আমাদের পে স্কেলটা বাড়াই, তাহলে যেই লেবারাররা অন্য স্টেটে গিয়ে কাজ করছে তারা কিন্তু আমাদের স্টেটে এসেই কাজ করবে, কারণ কেউ নিজের বাড়ি ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে চায় না। আমার লাস্ট কোশ্চেন, আমি অনেকক্ষণ তোমাকে আটকে রেখেছি। না একদম সেটা হচ্ছে যে অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর তোমার আলটিমেট গোল, মানে এখন আগামী 10 বছর বা আমি কোম্পানিটাকে এই জায়গায় নিয়ে যেতে চাই। See, I don't know. I don't know. Like I'll be able to achieve it or not. But স্টিল স্বপ্ন তো বলাই যায়। it was my father's dream actually. What I'm doing right now is achieving my father's dream. So আমি চাই না আমার জেনারেশনের পরে এই কোম্পানি করে মালিক থাকুক। সো এটাকে আমি আমার এবং আমার ভাই, is both of our decision to turn this into a corporate. So this professionally managed company. হ্যাঁ, আমাদের হয়তো families will have the benefit and everything, but they are not the decision makers. They'll not be. So the decision makers will be the people who should be able to take the decision. Like big giants like Hitachi, Tata, Coca-Cola, like that. Because if you want your father's dream to live and your dream to live, I think that is the next thing forward. Because সব জেনারেশনই যে এই থট প্রসেস নিয়ে জন্মাবে, it is not necessary, and I am not taking that risk, nor my brother is. So yes, my goal is to sustain this company, and we have already started making reserves in the company itself. So we have reserves for our employees, for the growth parameters. And now as we are going international, so even our rep offices and our international companies which are being formed, all of them are being formed in such manner. We are also forming our trust for the company itself. So হ্যাঁ, এই কোম্পানির আর বেশি দিন কোনো মালিক, বেশি দিন মানে অবধি বেশি মানে I would say another generation down the line আর কোনো মালিক থাকবে না। Great. Thank you so much. আজকে এতটা It was টাইম দেওয়ার amazing জন্য। speaking to you. এবং And I had an amazing time actually. এবং মনেই হলো না যে আমরা ক্যামেরার সামনে বসে আছে, মনে হলো একটু আড্ডাই দিচ্ছি। Absolutely. We just realized, মানে absolutely. It was more of an adda. মানে I loved it. আবার দেখা হচ্ছে For sure. Looking আজকে forward. ইচ্ছা না থাকলেও Thank you. এখানেই শেষ করতে হচ্ছে। Thank you. নমস্কার।